আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল থেকে অনলাইনে জামিননামা গ্রহণ শুরু, এক ক্লিকেই পৌঁছে যাবে কারাগারে, জানালেন আইন উপদেষ্টা। শিগগিরই হচ্ছে পৃথক সচিবালয়, গুম ও দুদক আইন। মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের ঢল, দাবি আদায়ে সরকারকে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিল আন্দোলনকারীরা। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, বিকল্প বেছে নিতে চিঠি দেওয়া হয়েছে, বললেন এসসি সচিব। প্রতীক পাওয়ার প্রত্যাশা সার্জিসের। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা, স্বৈর শাসকের অধীনে ভোট ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ। কোন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানকে দলীয় অর্জন বলে স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে, অভিযোগ জামায়াতের নায়েবে আমিরের। এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। দলগুলোকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিচার বিভাগের পৃথক সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের সময় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন সহ গুম, দুর্নীতি দমন কমিশন ও হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এখন থেকে অনলাইনে আদালত থেকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি। জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে 12টা ধাপে কারাগারে বেইল বঞ্চিত সাধারণ মানুষের হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের শিক্ষকদের ঢল নেমেছে। এদিকে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি বিকেল 4টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগঠকরা বলেন, দাবি নিয়ে কাজ করছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। বিকেলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় তারা বলেন, আজকের মধ্যে দাবি না মানলে শিক্ষার্থী এবং আপামর জনতা শিক্ষকদের পক্ষে মাঠে নামবে। দাবি না মানলে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারও দেন তারা। এ সময় দাবি না মানলে বিকেল 4টার পর মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 20% বাড়ি ভাড়া মাত্র চেয়েছে, তা কি বেশি চেয়েছে? নো। 1500 টাকা চিকিৎসা ভাতা চেয়েছে এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা চেয়েছে মাত্র এই সরকারের কাছে, যেখানে অনেক বৈষম্য রয়েছে। যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না জারি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই মাঠ ছাড়বো না এবং আমাদের এই কর্মবিরতি সহ আমাদের এই আন্দোলন কিন্তু যথারীতি চলবে। আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে আমাদেরকে সমর্থন দিয়েছে। আমরা এই দেশের মানুষকে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আন্দোলনকারী এমপিভুক্ত শিক্ষকরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্ত যে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে সকাল থেকেই। এমনকি সকাল থেকে না 3 দিন ধরেই এই আন্দোলনটা চলছে। সকাল থেকে আসলে তারা প্রস্তুতি নিচ্ছিলেন, তারা আশা করছিলেন যে তাদের একটা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত একটা সিদ্ধান্ত আসবে তাদের দায় দাবি মেনে নেওয়ার ব্যাপারে। তবে তারা দুঃখ প্রকাশ করেছেন যে 12টার মধ্যে সেই কোনো দায় দাবি মেনে নেওয়া হয়নি। এর ফলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে তাদের আজকে মূলত কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয়, সেটা তারা করেননি 12টার সময়, কারণ অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আসলে বৈঠক করছেন তাদের এই ব্যাপারটা নিয়ে। আসলে তাদের দায় দাবি কতটুকু মেনে নেওয়া হবে সেই প্রজ্ঞাপনের ব্যাপারটা নিয়ে সেটা জানিয়েছেন রমনা জোনের যে ডিসি, তিনি জানিয়েছেন এবং তিনি এখানে এসে বলেছেন। কথা বলার পর আসলে তারা সময় দিয়েছেন, বিকেল 4টা বেঁধে দিয়েছেন। বিকেল 4টার মধ্যে যদি তারা
দাবি নিয়ে তাদের যে দাবিগুলো আছে 3 দফা দাবি, আপনি জানেন যে 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতা এবং 1500 টাকা তাদের যে চিকিৎসার খরচ, সেই দাবিটা নিয়ে তারা যে আন্দোলন করছে সেই দাবি যদি মেনে নেওয়ার ঘোষণা দেয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে বলে তারা জানিয়েছেন, তাছাড়া দাঁড়াবে না। একটু আগে আমরা শিক্ষকদের যে নেতা দেলোয়ার হোসেন আজিজি তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সাথে বসার চেষ্টা করা হচ্ছে এবং তাকে সচিবালয়ে ডাকা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে দাবি আদায়ের আগে তারা কারোর সাথে আসলে বসতে রাজি না। তারা বলেছেন, আজিজি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তারা যদি নিজেদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে আজকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং আয়োজন করে যদি ঘোষণা দেয় যে প্রজ্ঞাপনটা একটা নির্দিষ্ট তারিখ বেঁধে দেয় যে এত তারিখের মধ্যে হবে, তারপরেও তারা কিন্তু আন্দোলন স্থগিত করবে বলতে তারা অবস্থান এই শহীদ মিনারে নিবে, কিন্তু তারা প্রজ্ঞাপন জারি হওয়ার পর কিন্তু তারা আসলে ফিরে যাবে, শহীদ মিনার ছাড়বে এবং ক্লাসে ফিরে যাবে, শিক্ষা কার্যক্রম চালু করবে। তার আগে তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠান আসলে বন্ধের ঘোষণা কিন্তু এরই মধ্যে দিয়ে দিয়েছেন। তারা আরেকটা জিনিস যেটা জানিয়েছেন, যেই লং মার্চ টু সচিবালয় 12টার সময় স্থগিত করা হয়েছে, সেই দাবি যদি না মানা হয় 4টা পর্যন্ত, তারা কিন্তু 4টার পরে লং মার্চ টু সচিবালয় সেটা কিন্তু তারা পালন করবে এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে পদযাত্রা নিয়ে যাবেন সেটা বলেছেন। এবং তারা বলেছেন যে তাদের দাবিগুলো খুবই ন্যায্য এবং খুবই ন্যূনতম দাবি, এই দাবি মেনে নেওয়াটা এখন সময়ের দাবি। এবং তারা এটাও বলেছেন যে দাবি যদি মেনে নেওয়া না হয় অনতি বিলম্বে আপামর জনতা এবং বিশেষ করে এই শিক্ষকদের যারা শিক্ষার্থী এবং অভিভাবক আছেন তারাও কিন্তু তাদের সাথে মুশফিক, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি জানান, আগামী 19 অক্টোবরের মধ্যে দলটিকে শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এনসিপির পক্ষ থেকে কোনো উদ্যোগ না নিলে অন্য প্রতীক নিবন্ধন দেবে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে মনে করে কমিশন। আমাদের যেহেতু আপনারা জানেন যে এটা তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। যারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবে তাদের সঙ্গে এনসিপি নির্বাচনী জোট করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এই জোট শুধু আসন ভিত্তিক নয়, বাংলাদেশের পরিবর্তনের জন্য একসাথে কাজ করবে এই জোট। সোমবার রাতে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যেহেতু আইনগত বাধা নেই, তাই শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা জানিয়ে সার্জিস বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে এনসিপি। আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি যে কোন রাজনৈতিক দলের সাথে আমরা এমন একটা কমিটমেন্টে যেতে পারছি যে কমিটমেন্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে পরবর্তী সময়ে অব্যাহত রাখার জন্য কাজ করবে, ভারতের আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে। যেই কমিটমেন্ট শুধু আসন কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, এমন কমিটমেন্ট যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের মিলবে, আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারি। আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সাথে বৈঠকে একথা বলেন তিনি। অতীতে স্বৈর শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় দুই দেশের বাণিজ্য এবং সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈর শাসক শেখ হাসিনার সময়ে প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।
এ বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেসিডেন্ট লুলাকে ইনভাইটেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। এছাড়াও গ্লোবাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আপনি জানেন যে মেডিসিনের দাম অনেক বেশি, ভ্যাকসিনের দাম অনেক বেশি, তো এই বিষয় নিয়ে এই গ্লোবাল অনেক ইস্যু নিয়ে তারা কথা বললেন। এছাড়া জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সাথেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডিরেক্টর জেনারেল ডক্টর কু দং ইউ সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রফেসর ইউনুস। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দেন সংস্থাটির মহাপরিচালক। ডিপসি ফিশিং এ আমাদের আসলে আরো সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। বাংলাদেশে এখন প্রচুর ফ্রুটস হয়, আমাদের ফ্রুটসকে মানে ফলাদি আমাদের বাইরে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি সেটার জন্য আমাদের টেকনিক্যাল হেল্প আমাদের দরকার আছে। ওনার সাপোর্ট চাওয়া হচ্ছে, উনি বলেছেন যে হ্যাঁ ওনারা সাপোর্ট করবেন। এছাড়া ইতালির রাজধানী রোমের মেয়র রবার্তো গুয়ালতিরির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর মৎস্য ভবনের সামনে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফা দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। কোনো রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানকে দলীয় অর্জন বলে স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন সহ 5 দফা দাবিতে একই সময়ে রাজধানীর 9টি পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের নেতারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছে। নেতারা বলেন বাংলাদেশ যাতে আর ফ্যাসিবাদী ফিরে না আসে তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। পুলিশ আপনাকে কোঅপারেট করে কিনা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কোঅপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিকমতো বুঝতে আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা দুর্বলতা এটা জাতীয় নির্বাচনে আমরা রিপেয়ার করে নেব। আর টেস্টের আগে একেবারে নতুনভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কোঅপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান আর সেখানেই যদি ভেজাল ভূতাত্ত্বের উপরে ছাপাইয়া হজবরল লন্ডভন্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য এটা মারাত্মক পরিণতি তৈরি করে। ডক্টর তাহের বলেন যারা জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে তাদের পরিণতি ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। এদিকে 5 দফা দাবিতে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী আন্দোলনের নেতারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় দলটির শীর্ষ নেতারা। আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিশেষ করে আমরা যেটা চাচ্ছি মৌলিকভাবে জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন হতে হবে। আর জুলাই সনদের বিষয়ে গণভোটের ব্যাপারে একমত হয়েছে সকল রাজনৈতিক দল। এ সময় জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারত ন্যায় বিচার করলে তাকে ফিরে পাওয়া সহজ হবে। আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন নমিনেশন বেচাকেনাও বন্ধ করতে হবে। এ সময় সরকার পরিবর্তন হলে শীর্ষ নেতাদের দুর্নীতির মামলা বাতিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি। এ সময় আসামিদের জামিনের বিষয়ে আদালতকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান ডক্টর আব্দুল মোমেন। আমরা অনেক সময় মামলা শুরু করি, তারপর সরকার পরিবর্তিত হয়, তারপর মামলাগুলির গতি হ্রাস বৃদ্ধি ঘটে। এটা সত্যি কথা। কাজেই মামলাগুলি যেন তার নিজস্ব গতিতে চলতে পারে। অপরাধগুলির পেছনে এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়া
জড়িত থাকে, ক্ষমতাশীল লোকজন থাকেন। আমরা কি এবারে একটা কাজ করতে পারি না, আজকের এই অনুষ্ঠানের পরেই আপনারাই আওয়াজ তুলুন যে অনুগ্রহ করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন দেবেন না। এটা আপনারা করতে পারেন। আমরা যদি আমাদের নেতৃত্বে সৎ লোক নিয়ে আসতে পারি, আমি যদি দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে আমি যদি অসৎ হই, আমি তো টিকতে পারবো না। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন, যা সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ৮ অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত ২৫ সেপ্টেম্বর জাসদ সভাপতির বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট ৮টি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের পর অভিযোগ গঠনের শুনানির জন্য ১ সপ্তাহ সময় চান প্রসিকিউশন। তবে আসামি পক্ষ আরও ২ দিন বাড়িয়ে সময়ের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গুম থেকে না ফেরা ব্যক্তিদের বর্তমানে কি অবস্থা, জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ সহ ৮ দফা দাবি জানিয়েছেন মায়ের ডাকের সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি। রাজধানীর হাইকোর্টের সামনে আওয়ামী লীগ আমলের গুম খুনের সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেন গুম হওয়া পরিবারের সদস্যরা। গত ১৪ মাসে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। গুমের ২টি মামলায় অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। এবার জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তিন যুগ পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। সোমবার রাতে শেষ হয় 18 দিনের প্রচারণা। এখন প্রতীক্ষা ভোটের। প্রচারণার শেষ দিনে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের ব্যস্ত পদচারণায় মুখরিত ছিল গোটা ক্যাম্পাস। চাকসুতে ছাত্রদল, ছাত্র শিবির সহ 13টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন ও এজিএস পদে 21 জন নির্বাচনে লড়ছেন। 9টি ছাত্র হলে 350 জন এবং 5টি ছাত্রী হলে 123 জন বিভিন্ন পদে লড়ছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,516 জন। বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 7টি কক্ষ ও 689টি বুথে ভোট দেবেন ভোটাররা। এর মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সবশেষ 1990 সালের 8 ফেব্রুয়ারি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ রাত 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজামান সজীব। প্রচারণায় মুখর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণার শেষ দিন হওয়ায় সকাল থেকেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন একটি অবাধ, সুষ্ঠু ও রাকসু নির্বাচনের প্রত্যাশায় মাঠে আছেন তারা। উৎসব মুখর একটা পরিবেশ বিরাজমান আর বেশ ব্যাপক ভালোই সাড়া পাচ্ছি। ক্যাম্পাসের অবস্থা তো অনেক সুন্দর, এখন একটা রাকসু আমেজ পাচ্ছি, উৎসব মুখর পরিবেশ। আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই সাড়া পাচ্ছি। তারা আমার কথা শুনছেন এবং তারা আমাকে সাহায্য করছেন। স্বতন্ত্র থেকে সাড়া পাচ্ছি, আমি যতটুকু চেষ্টা করেছি। অবশ্যই তারা অনেক সাপোর্টিভ। শিক্ষক এবং ছাত্রদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জাতি একটি সঠিক নির্বাচন পাবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য। নির্বাচনের দিন থাকবে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্ব পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল বাইরে যে সকল আউটলেট আছে, ট্যাক্সি কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। ভোট দেওয়ার জন্য 17টি হলের 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র ও 990টি বুথ থাকবে। ব্যালট পেপার হিসেবে OMR শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ঢাকা থেকে 6টি মেশিন আনা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ও বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে বাহিনী আছে রাজশাহীর, এখানে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী, র্যাব এবং বিজিবি।
বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে 28,901 ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত 15 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে বাসের ভেতর এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা 3টার দিকে শহরতলির বনানী এলাকায় একটি মোটর গ্যারেজে এই ঘটনা ঘটে। পরে রাত 9টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত বাস চালক সাকিব হাসানকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার সাকিব বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়ার বাসিন্দা। পুলিশ জানায় ধর্ষণের শিকার কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে প্রেমিক ঢাকা থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে এসে কড্ডার মোড় থেকে বগুড়াগামী RK ট্রাভেলসের একটি বাসে ওঠে। বাসটি বগুড়া শহরতলির বনানী মোড়ে পৌঁছলে যাত্রীরা নেমে যায়, কিন্তু চালক ও হেলপার ওই কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি পর্যটন মোটেলের পাশে থাকা একটি মোটর গ্যারেজে নিয়ে যায়। সেখানে হেলপার কিশোর প্রেমিককে ভয় ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। এরপর চালক সাকিব বাসের ভেতরেই কিশোরীকে ধর্ষণ করে। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 11:40 আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সমুদ্রনগরী কক্সবাজারে অনুষ্ঠিত হল আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স কার্নিভাল অফ সুপার হিরোজ। অদম্য আমরা একসাথে অনুপ্রেরণামূলক এই সেলস কনফারেন্সে প্রধান আকর্ষণ ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। উপস্থিত ছিলেন সেলস ডিরেক্টর ডাক্তার রেজওয়ানা আফরোজ সরণি, অ্যাডভাইজার ডাক্তার মোহাম্মদ আশরাফুল বারী সহ অন্যান্য কর্মকর্তারা। কনফারেন্সে ভিশন 2030 বাস্তবায়নে আকিজ বেকার্স লিমিটেডের জনবল সম্প্রসারণ, প্রশিক্ষণ, প্রমোশন ও আধুনিক EPR সিস্টেমের মাধ্যমে সেলস মনিটরিং জোরদার করার কথা জানান সেলস ডিরেক্টর ডাক্তার রেজওয়ানা আফরোজ সরণি। ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের এই সাফল্য ঐক্য, নিষ্ঠা ও পরিশ্রমের প্রতীক। ভোক্তাদের জন্য স্বাস্থ্য সম্পন্ন, মানসম্মত, সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহে তার আকিজ বেকার্স সবসময় অঙ্গীকারাবদ্ধ। সাহস সমৃদ্ধির এই স্লোগানে অনুষ্ঠিত হল A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন 2025। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত হয় এই ডিলার সম্মেলন। এতে দেশের প্রায় 700 ডিলার উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিফিলেশনের CMO মোহাম্মদ আতিক আকবর, CFO বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মোহাম্মদ মফিদুল হক, সিনিয়র GM বিজনেস মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের AGM মোহাম্মদ ফাহিম হোসেন, GM অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স মোহাম্মদ আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল ইসলাম উল্লাস। অনুষ্ঠানে A1 পলিমার ও আনোয়ার গালভানাইজিং এর সেরা ডিলারদের পুরস্কার দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শুধু মোবাইল কোর্ট নিয়ে পরিদর্শন নয়, দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রাণ RFL গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান আহসান খান চৌধুরী। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।
হাসান খান চৌধুরী বলেন, বিএসটিআই এর সহযোগিতার পাশাপাশি দেশীয় পণ্যের গুণগত মান উন্নয়নে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বাজারে 100% হালাল পণ্য নিশ্চিত করতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। বাংলাদেশের পণ্যের গুণগত মান বাড়িয়ে বিএসটিআই এর সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রাইভেট সেক্টর এবং আমাদের পাবলিক সেক্টর দুজনে মিলে এগিয়ে যাওয়ার মাধ্যমে কিভাবে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো তার উদাহরণ দেব ইন্দোনেশিয়াতে গিয়ে। যখন ইন্দোনেশিয়ার প্রত্যেকটি দোকানে একটি স্কয়ারের পণ্য, একটি প্রাণের পণ্য এবং অগণিত বাংলাদেশের পণ্য উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের বন্দিদশা থেকে 2 ধাপে মুক্তি পেল প্রায় 2000 ফিলিস্তিনি। তবে এদের মধ্যে 154 জন বন্দীকে মিশরে নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে অবর্ণনীয় নির্যাতনের বর্ণনা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। বন্দিদশাকে হত্যা খাঁচা হিসেবে বর্ণনা করেছেন তারা। অন্যদিকে হামাসও 4 জনের মরদেহ সহ 20 জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন। ফরহান ইসলাম টুম্পা জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে খান ইউনুসের নাসের হাসপাতালে জড়ো হন বহু মানুষ। এ সময় অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে মুক্তি পেয়েও কারাগারের দিনগুলোর নির্যাতনকে ভুলতে পারছেন না অনেকেই। গাজার খান ইউনুস শহরের আব্দুল্লাহ আল রাফি তাদেরই একজন। আমরা ছিলাম এক কসাইখানায়, কারাগারে নয়। ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ, খাবারের অবস্থা খুবই খারাপ, সবকিছুই সেখানে ছিল কঠিন। খাবার আর নির্যাতন সব দিক থেকেই অবস্থা ভয়ানক। সেখানে খাবার বা পানি কিছুই ছিল না। আমি টানা 4 দিন কিছু খাইনি। এখানে এসে আমাকে 2টি মিষ্টি দেওয়া হয়েছে, আমি ওগুলোই খেয়েছি। বন্দি বিনিময়ের মধ্যেই চলমান শান্তি সম্মেলনে কাতার, মিশর এবং তুরস্কের নেতাদের সঙ্গে গাজা অস্ত্রবিরতি চুক্তি সইয়ের পর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দির পরিবার বলছে, বহু প্রতীক্ষিত এই মুক্তি তাদের জন্য একই সঙ্গে আনন্দ ও বেদনার। কারণ স্বদেশে ফেরা হচ্ছে না গাজার জনপ্রিয় ফাতা নেতা মারওয়ান বারগুতি সহ আরও অনেক বন্দির। এমনকি মুক্তি পাওয়া 154 ফিলিস্তিনি বন্দীকে জোর করে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরায়েল। পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাসন মুক্তি পাওয়া বন্দীদের নাগরিকত্বের অধিকারকে লঙ্ঘন করছে, যা বন্দী বিনিময় চুক্তির ক্ষেত্রে ইসরায়েলের দ্বিমুখী নীতির প্রমাণ। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবার খেলার খবর। পাঁচ দিনের ব্যবধানে আজ আবারও হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। গত 9 অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে 7 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হংকং জিতেছিল 4-3 ব্যবধানে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজকের ম্যাচটি হবে 2 দলেরই চতুর্থ খেলা। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রতে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং। সমান ম্যাচে 2 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ 1 পয়েন্ট। আগের ম্যাচে হংকংয়ের কাছে হারের পর কার্যত চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। শক্তির বিচারে হংকং এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে কখনো মাথা নত করেনি হামজা জামালরা। 5 বারের সাক্ষাতের 4 বারে জয় দিয়ে মাঠ ছেড়েছে হংকং। 1টি ম্যাচ ড্র হয়েছে। হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে 2 দলের ফিরতি ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে জার্মানি ও বেলজিয়াম জয় পেলেও ড্র করেছে ফ্রান্স। উত্তর আয়ারল্যান্ডকে একমাত্র গোলে পরাজিত করে জার্মানি। ওয়েলসকে 4-2 গোলের বড় ব্যবধানে হারায় বেলজিয়াম। আর ফ্রান্সের সাথে 2-2 গোলে ড্র করে 2026 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল আইসল্যান্ড। পরগারমানের রিপোর্ট।
কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে ফিনিশিং এর অভাবটা পুরোপুরি বোঝা যায় ফ্রান্সের খেলায়। তাতে নিজেদের মাঠের সুবিধা ঠিকই কাজে লাগায় আয়ারল্যান্ড। ৩৯ মিনিটে ভিক্টর পালসেনের গোলে লিড নেয় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে খেলার ৬৩ মিনিটে ক্রিস্টোফার এনকোনকু ম্যাচে সমতা ফেরান। এই গোলের রেশ না কাটতেই খেলার ৬৮ মিনিটে জা ফিলিপ মাতেতার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু এই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৭০ মিনিটে ক্রিস্টিয়ান লিনসন ম্যাচে সমতা ফেরান। টানা ৩ জয়ের পর প্রথম পয়েন্ট হারালো ফ্রান্স। তবে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে এখনো ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আইসল্যান্ড। এদিকে এ গ্রুপের ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে একমাত্র গোলে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। আইরিশদের মাঠ উইন্ডসর পার্কে খেলার ৩১ মিনিটে নিউ ক্যাসলের স্ট্রাইকার নিক উলটেমেট যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় জার্মানদের জয়। এতে ৪ ম্যাচে স্লোভাকিয়ার সমান ৯ পয়েন্ট পেলেও গোল ব্যবধানের শীর্ষে আছে জুলিয়ান নাগেলসম্যানের দল। যে গ্রুপে ওয়েলসের কাছে খেলার ৮ মিনিটে পিছিয়ে পড়ে বেলজিয়াম, কিন্তু সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি তারা। ১০ মিনিট পরই কেভিন ডি ভোয়ের স্পট কিকে ম্যাচে ১-১ সমতা ফেরান। ২৪ মিনিটে থমাস মুনিয়েরের কল্যাণে প্রথমার্ধেই তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে মাঠ ছাড়ে রুডি গার্সিয়ার দল বেলজিয়াম। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন তারা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কাল থেকে অনলাইনে জামিননামা গ্রহণ শুরু, ১ ক্লিকেই পৌঁছে যাবে কারাগারে, জানালেন আইন উপদেষ্টা। শিগগিরই হচ্ছে পৃথক সচিবালয়, গুম ও দুদক আইন। মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের ঢল, দাবি আদায়ে সরকারকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিল আন্দোলনকারীরা। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, বিকল্প বেছে নিতে চিঠি দেওয়া হয়েছে বললেন এসসি সচিব। প্রতীক পাওয়ার প্রত্যাশা সর্জেছে। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বলেন প্রধান উপদেষ্টা। স্বৈর শাসকের অধীনে ভোট ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ। কোন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানকে দলীয় অর্জন বলে স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে, অভিযোগ জামায়াতের নায়েবে আমিরের। এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। দলগুলোকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।